বাসন্তীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ খুনের অভিযোগ, এই অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দোল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, গতকাল যখন আরজি করের রায়ের দিকে সকলের নজর ছিল, তখন বাসন্তীর এই ঘটনা সামনে আসে। 12 দিন নিখোঁজ হওয়ার পর গতকাল একেবারে এই নাবালিকার দেহ উদ্ধার হয়। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগ তাদের বিরুদ্ধে, কি তাদের পরিচয়? একেবারে দেখো, যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ, বাসন্তী থানার পুলিশ তদন্ত চালিয়ে, সেই দুজনের সঙ্গেই কিন্তু সেই নাবালিকার বন্ধুত্ব ছিল তেমনটাই পুলিশ জানতে পেরেছে এবং ত্রিকোণ প্রেমের ঘটনা ঘটে থাকতে পারে, যে কারণে কিন্তু এই খুনের ঘটনা তেমনটাই প্রাথমিক তদন্তে কিন্তু বাসন্তী থানার পুলিশ মনে করছে। তোমাকে বলে রাখি, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 12ই জানুয়ারি কিন্তু একটি নিখোঁজ ডায়েরি হয় বাসন্তী থানায়। এই অষ্টম শ্রেণীর ছাত্রী বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। এই দুজনের মধ্যেই এক যুবক তাকে ডেকে নিয়ে যায় এবং তার পরবর্তী ক্ষেত্র থেকে কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ খোঁজাখুঁজির পরেও তাকে যখন পাওয়া যায়নি, তখনই কিন্তু বাসন্তী থানায় অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে এবং সেই তদন্তেও কিন্তু পুলিশ তাদেরকে, সেই নাবালিকাকে খুঁজে পায়নি। গতকাল সেই নাবালিকার দেহ কিন্তু বাড়ির খুব কাছেই একটি মাঠের মধ্যে, একটা ক্ষেতের মধ্যে থেকে উদ্ধার হয় এবং সেখানে কিন্তু বিভৎস অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছিল। মাটির মধ্যে তাকে পুঁতে রাখা হয়েছিল তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবং তারপরে সেই দেহ উদ্ধার করা এবং দেহ শনাক্তকরণের পরে দেখা যায় যে নাবালিকা নিখোঁজ ছিল, যার অভিযোগ নিখোঁজ ডায়েরি হয়েছিল, সেই নাবালিকার দেহই হচ্ছে সেটি। এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ যেটা বলছে যে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ যেটা জানাচ্ছে যে নাবালিকার গলায় কিন্তু ধারালো অস্ত্রের কোপ রয়েছে, সম্ভবত ব্লেড দিয়ে তার গলার নলি কেটে দেওয়া হয়েছে এবং এই ঘটনায় কিন্তু এই দুই যুবক সরাসরি যুক্ত রয়েছে তেমনটাই পুলিশ সূত্রে খবর। ত্রিকোণ প্রেমের ঘটনার জেরেই কিন্তু এই ঘটনা ঘটেছে তেমনটাই পুলিশ জানাচ্ছে। ধর্ষণের যে অভিযোগ করা হচ্ছে সেটা কি ঘটেছিল সেই বিষয়টা কিন্তু ময়না তদন্তের পর স্পষ্ট হবে তেমনটাই বারুইপুর পুলিশ জেলা সূত্রে খবর। শিয়ালদা আদালতে সিবিআই এর জমা দেওয়া রিপোর্টে ছত্রে ছত্রে উল্লেখ করা হয়েছে কিভাবে ওই নৃশংস ঘটনা ঘটিয়েছে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। সিসিটিভি ফুটেজের পাশাপাশি ঘটনার দিন সঞ্জয়ের মোবাইল ফোনের লোকেশনও ওই সময় আরজি কর মেডিকেলে ছিল। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত ব্লুটুথ হেডফোন সামনে রাখতেই সঞ্জয়ের ফোনের সঙ্গে কানেক্ট হয়ে যায়। নিহতের শরীর থেকে সংগৃহীত লালা ও ঘটনাস্থলে পাওয়া চুলের নমুনাও মিলে যায় সঞ্জয়ের নমুনার সঙ্গে। পাশাপাশি অভিযুক্ত জিন্স এবং জুতোয় যে রক্তের দাগ পাওয়া যায় তাও ওই চিকিৎসকের বলেই ফরেনসিক রিপোর্টে প্রমাণ মেলে। আরজিকর মেডিকেলের চিকিৎসকের ধর্ষণ খুনের দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ারকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত। কিন্তু আদালতে দাঁড়িয়ে সঞ্জয় রায় দাবি করেছে কিছু না করেই সে দোষী প্রমাণিত হয়েছে। যদিও শিয়ালদা আদালতে সিবিআই এর জমা দেওয়া রিপোর্টের ছত্রে ছত্রে উল্লেখ করা হয়েছে কিভাবে ওই নৃশংস ঘটনা ঘটিয়েছে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। সল্টলেকে কলকাতা পুলিশের 4 নম্বর ব্যাটালিয়নের ব্যারাকে থাকত সে। আরজিকর মেডিকেলে পুলিশ কর্মী এবং তার পরিবারের সদস্যদের চিকিৎসা পরিষেবা পেতে সহযোগিতার দায়িত্ব ছিল সঞ্জয়ের উপর। সেই সূত্রেই আরজিকর মেডিকেলে যাতায়াত ছিল। চার্জশিটে সিবিআই বলেছে 8ই আগস্ট দুপুরে অন্য এক সিভিক ভলান্টিয়ারের সঙ্গে মদ্যপান করে সঞ্জয়। তারপর সে চলে যায় আরজিকর মেডিকেলে। রাত 10:45 নাগাদ ফের ওই সিভিক ভলান্টিয়ারকে আরজিকর মেডিকেলে ডেকে পাঠায় সঞ্জয়। হাসপাতাল থেকে বেরিয়ে আবার চলে মদ্যপান খাওয়া দাওয়া। সেখান থেকে কালীঘাটের যৌনপল্লীতে যায় দুজনে। সঞ্জয় শুধুমাত্র মদ্যপান করে। তারপর রাত 3:20 নাগাদ দুজনে আরজিকর মেডিকেলে ফিরলেও আরেক সিভিক ভলান্টিয়ার সঙ্গে সঙ্গেই বেরিয়ে যান। ভোর রাতেই এক রোগীর খোঁজ নিতে ট্রমা কেয়ার বিল্ডিং এর দোতলায় যায় সঞ্জয়। সেখানে রোগীর পরিবারকে খুঁজে না পেয়ে এমার্জেন্সি বিল্ডিং এর 5 তলায় যায়। ভোর তখন 4:03। 4 তলায় চেস্ট মেডিসিন বিভাগে সেমিনার রুমে ঢোকে সঞ্জয়। সেখানেই ঘুমোচ্ছিলেন তরুণী চিকিৎসক। 4:03:31 থেকে 49 সেকেন্ডের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় টি শার্ট ও জিন্স পরে হেলমেট হাতে ওয়ার্ডের দিকে যাচ্ছে সঞ্জয়। তখনও তার গলায় ঝুলছে ব্লুটুথ হেডফোন। কিন্তু সেমিনার হলে কোনো সিসি ক্যামেরা না থাকায় সেখানের কোনো ফুটেজ পাওয়া যায়নি। এরপর ভোর 4:31:40 থেকে 54 সেকেন্ডের মধ্যে সঞ্জয়কে একবার ওয়ার্ড থেকে বেরিয়ে আসতে দেখা যায়, কিন্তু পরক্ষণেই আবার ঘুরে ওয়ার্ডের দিকে চলে যায় সে। 4:32:25 মাথায় হেলমেট হাতে নিয়ে ওয়ার্ড থেকে বেরিয়ে যায় সঞ্জয়, কিন্তু তখন তার গলায় হেডফোন ছিল না। ওই হেডফোনই পরে ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করে পুলিশ। সকালে সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ। সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে ওই দিনই রাত 11:30 নাগাদ সঞ্জয়
রায়কে আরজিকর মেডিকেলে ডেকে পাঠানো হয়। রাতভর জেরার পর সকালে নিয়ে যাওয়া হয় লালবাজারে। সিবিআই এর রিপোর্টে বলা হয়েছে, জেরায় অপরাধ স্বীকার করে সঞ্জয়। সকাল 10টা নাগাদ গ্রেপ্তার করা হয় সিভিক ভলান্টিয়ারকে। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে আসে ভয়াবহ তথ্য। চিকিৎসকের সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন মেলে। রিপোর্টে উল্লেখ করা হয়, মৃত মহিলা চিকিৎসকের দু চোখ দিয়ে রক্তক্ষরণ হয়েছিল, মুখ দিয়ে রক্ত বেরিয়েছিল, গোপনাঙ্গে রক্তের চিহ্ন এবং মুখে নখের দাগ মেলে। ঘাড়ে, পেটে এবং ঠোঁটের ওপর আঘাতের চিহ্ন ছিল। বাঁ পায়ের গোড়ালি এবং ডান হাতের অনামিকাতেও ছিল ক্ষত চিহ্ন। নাক, মুখ, গলা চেপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে সিবিআই এর চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এরপর তদন্ত যত এগোয়, ধর্ষণ খুনের ঘটনার সঙ্গে সঞ্জয়ের যোগ সম্পর্কে আরও নিশ্চিত হন তদন্তকারীরা। সিসি ক্যামেরা ফুটেজের পাশাপাশি ঘটনার দিন সঞ্জয়ের মোবাইল ফোনের লোকেশনও ওই সময় আরজিকর মেডিকেলেই ছিল। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত ব্লুটুথ হেডফোন সামনে রাখতেই সঞ্জয়ের ফোনের সঙ্গে কানেক্ট হয়ে যায়, যা থেকে এটা স্পষ্ট হয়ে যায় ওই হেডফোন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারেরই। নিহতের শরীর থেকে সংগৃহীত লালা ও ঘটনাস্থলে পাওয়া চুলের নমুনাও মিলে যায় সঞ্জয়ের নমুনার সঙ্গে। পাশাপাশি সঞ্জয় রায়ের জিন্স ও জুতোয় যে রক্তের দাগ পাওয়া যায়, তাও ওই চিকিৎসকের বলেই ফরেনসিক রিপোর্টে প্রমাণ মেলে। সোমবার সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। এবিপি আনন্দ।